হাই নিউজ আপনাদেরকে স্বাগত। আমি রিক শুরু করছি নিউজ টুডে। সবার আগে চোখ রাখবো হেডলাইনসে। কোনো বাঙালি কাশ্মীরে যাবেন না, মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। ওমর আবদুল্লাহ সফরের পরদিনই মন্তব্য শুভেন্দুর এই মন্তব্যের পর বিতর্কের ঝড়। নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় 5 বছর পর মিলল সুবিচার। জলপাইগুড়ির এই ঘটনায় 3 অভিযুক্তকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। শীঘ্রই মহাকাশ সফর সেরে পৃথিবীতে ফিরছেন শুভাংশু শুক্লা। আগামী 14 জুলাই পৃথিবীর মাটিতে পা রাখবেন শুভাংশুরা। ফের বালুচিস্তানে জঙ্গিদের হামলা। ট্রেন হাইজ্যাকের পর এবার টার্গেট বাস। 9 জন যাত্রীকে অপহরণ, গুলি করে খুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পত্র বোমার পরেই পদক্ষেপ নীতি আয়োগের। বিতর্কিত মানচিত্র বদলে নতুন করে আপলোড করা হলো বাংলা সংক্রান্ত বার্ষিক রিপোর্টে। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নীতি আয়োগকে চিঠি লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। তার চিঠির পরেই নীতি আয়োগ ত্রুটি সম্পন্ন রিপোর্টটি নিজেদের ওয়েবসাইট থেকে সরিয়ে দেয়। পরে তা সংশোধন করে আবার প্রকাশ করা হয়েছে। নীতি আয়োগ কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের সর্বোচ্চ মঞ্চ, অথচ সেই নীতি আয়োগের বার্ষিক রেকর্ডে বিশ্রে ভুল প্রকাশ্যে আসে মঙ্গলবার। বাংলা সংক্রান্ত নীতি আয়োগের রিপোর্টের যে প্রচ্ছদ তৈরি হয়েছিল, সেই প্রচ্ছদের ম্যাপে বাংলাকে দেখানো হয় বিহারের জায়গায়। এই বিভ্রাট নিয়ে স্বাভাবিকভাবেই সরব হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শুধু তৃণমূল নয়, রাজ্য সরকারের তরফেও ক্ষোভ প্রকাশ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারপারসনকে চিঠি লিখে অবিলম্বে এই ভুল সংশোধন করার দাবি জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, নীতি আয়োগের মতো সংস্থার এই ভুল তাদের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রথম সারির নীতি নির্ধারিত সংস্থার সরকারি নথিতে এই ভুল অনিচ্ছাকৃত বা ব্যবহারিক ভুল হতে পারে না। এটা আসলে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি অসম্মানের প্রতিফলন। নীতি আয়োগের নথিতে এই মহাবিভ্রান্তিকর তথ্য সংস্থার অধ্যাবসায় এবং রাজ্যগুলির প্রতি সম্মানের ঘাটতির প্রমাণ। মমতার দাবি ছিল, অবিলম্বে নীতি আয়োগকে এই বিষয়ে ক্ষমা চাইতে হবে এবং ভুল সংশোধনের ব্যবস্থা করতে হবে। মমতার সেই পত্র বোমার পর পদক্ষেপ করে নীতি আয়োগ। ত্রুটিপূর্ণ সেই ম্যাপ সরিয়ে দেওয়া হয় এবং পরে বাংলার সঠিক মানচিত্র আপলোড করা হয়। হাই নিউজ নেটওয়ার্ক। কোন বাঙালি পর্যটককে কাশ্মীরে না যাওয়ার নিদান শুভেন্দুর এমন মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। কোনো বাঙালি পর্যটক কাশ্মীরে যাবেন না, মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। এনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যটকদের কাশ্মীর যাওয়ার জন্য উৎসাহিত করছেন, আহ্বান জানাচ্ছেন, সেখানেই তার দলের বাংলার নেতা বলছেন ওই রাজ্যে যাবেন না। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়েই শুরু হয়েছে বিতর্ক। পেহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর নিয়ে সাধারণ মানুষের মনে ভীতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ভয় দূর করতে উদ্যোগী। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজে সকলকে আমন্ত্রণ জানাচ্ছেন। সমস্ত বাঙালিকে তিনি ভূস্বর্গে আমন্ত্রণ জানিয়েছেন। তাতে সাড়া দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেই রাজ্যে যেতে পারেন বলে খবর। আর এই পরিস্থিতিতে বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গে বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থান ভিন্ন মেরুতে। এএনআইকে দেওয়া সেই সাক্ষাৎকারে তার মন্তব্য, কোনো বাঙালি কাশ্মীরে যাবেন না, যেখানে মুসলিম জনসংখ্যা বেশি সেখানে যাবেন না। তিনি আরও যোগ করেন, একজন বিধায়ক নয়, সচেতন নাগরিক হিসাবে বলছি, কাশ্মীরের বদলে জম্মু যান, হিমাচল প্রদেশে যান, উত্তরাখণ্ডে যান, ওড়িশা যান। প্রাণ আগে, সন্তানদের জীবন বাঁচান, নিজের জীবন রক্ষা করুন। মুসলিম অধ্যুষিত এলাকায় যাবেন না। পেহেলগাঁও জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন বাঙালির পর্যটক। শুভেন্দুর বক্তব্য, আমি বিমানবন্দরে ওদের চোখে জল দেখেছি। সকলকে বারণ করছি মুসলিম অধ্যুষিত এলাকায় না যাওয়ার। তার এই বক্তব্যের পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে। তিনি কি করে পুরো মুসলিম সম্প্রদায়কে দাগিয়ে দিতে পারেন? একজন জনপ্রতিনিধি এই কথা বলতে পারেন? সেই প্রশ্ন উঠছে। যেখানে তার দলেরই সর্বোচ্চ নেতৃত্ব কাশ্মীরে যেতে পর্যটকদের উৎসাহ দিচ্ছেন, উদ্যোগী হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী, তারপরই শুভেন্দুর বিপরীত মেরুতে অবস্থান নিয়ে সমালোচনার ঝড় বইছে। কাশ্মীরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার, বলা ভালো অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক গোটা দায়িত্বে। এই বক্তব্যের প্রশ্ন, তাহলে কি শুভেন্দু প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপরেও আস্থা রাখতে পারছেন না?
উল্লেখ্য, বৃহস্পতিবার নবান্নে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পেহেলগাঁও কাণ্ডের জন্য আতঙ্কিত না হয়ে বাংলার পর্যটকদের আরও বেশি করে কাশ্মীরমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ওমর আবদুল্লার পাশে দাঁড়িয়ে রাজ্যবাসীকে কাশ্মীরে যাওয়ার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন ওরা নিরাপত্তা দেবে, মুখ্যমন্ত্রী সেই রাজ্যে যেতে পারেন বলেও খবর। হাই নিউজ নেটওয়ার্ক। প্রকাশ্য রাস্তায় গুলি চলল ভাঙলের চালতাবেড়িয়া এলাকায়। দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ স্থানীয় তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেই পরিচিত এই রাজ্জাক। জখম নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূলের অভিযোগের আঙুল আইএসএফ এর দিকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। উত্তপ্ত ভাঙড়ের চালতাবেড়িয়া এলাকা। প্রকাশ্য রাস্তায় চলল গুলি। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে ও কুপিয়ে খুন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হলেন ভাঙড়ের চালতাবেড়িয়ার স্থানীয় তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। ঘটনাস্থল থেকে জখম নেতাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তৃণমূলের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। কিছু জানি না, এই মাত্র তো আমি আসলাম। ওরও বাড়ি যাচ্ছিল, ও আমার তো বাড়ি যাচ্ছিল, আইএসএফের দুষ্কৃতীরা ওই কুপিয়ে খুন করে দিয়েছে। গুলিও করেছে, কোপ মেরেছে, কুপিয়েছে, প্লাস গুলি করেছে। মারা গিয়েছে। সব সম্পূর্ণ নওশাদের উস্কানিতে হচ্ছে। রাজ্জাক খান এই অঞ্চলের সভাপতি, আপনার দলের তৃণমূল কংগ্রেসের সভাপতি। হঠাৎ আবারও ভাঙড়ে এই যে মার্ডার, কিভাবে দেখছেন এই ঘটনাটা? এখন আমরা ভাষা খুঁজে পাচ্ছি না। আমার এমএলএ সাহেব আসছে, কি বলে দেখি, তারপরে বলবো। তৃণমূল সূত্রে খবর, এলাকায় সক্রিয় নেতা হিসেবে পরিচিত রাজ্জাক খাঁ। পাশাপাশি ভাঙড়ের বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ বলেও পরিচিত এই তৃণমূল নেতা। নিহত রাজ্জাকের জনপ্রিয়তাই এই হামলার অন্যতম কারণ বলে মনে করছে স্থানীয়রা। পাশাপাশি এই হামলা রাজনৈতিক কারণে বলেই দাবি তৃণমূলের একাংশের। দোষীদের গ্রেফতারির দাবিতে রাস্তায় নেমেছে দলের কর্মী সমর্থকেরাও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। তার অভিযোগ, দুটি মিটিং সেরে বাড়ি ফেরার সময় এই হামলা। আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এই খুনের পিছনে রয়েছে বলে দাবি শওকত মোল্লার। এটা সম্পূর্ণ নওশাদ সিদ্দিকীর মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে। ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে, মিটিং করে ও বাড়ি ফিরছিল। আসলে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ধরনের ঘটনা করছে। আমরা পুলিশকে, আমরা দিদিকে অনুরোধ করব যে অবিলম্বে এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি। কলকাতা পুলিশের অধীনে থাকা এই ভাঙড়ের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ইতিমধ্যেই তদন্ত শুরুর পাশাপাশি এলাকায় মোতায়েন করা হচ্ছে পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি চালিয়ে চম্পট দেয়। তবে স্থানীয় থানা সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টাও করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ খুনের ঘটনায় 5 বছর পর মিলল সুবিচার। এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। বিচারক এই রায় ঘোষণা করায় খুশি নাবালিকা ছাত্রীর পরিবার। জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণ করে খুনের ঘটনায় 5 বছর পর মিলল সুবিচার। এই ঘটনার সঙ্গে যুক্ত 3 জনকে ফাঁসির নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। বৃহস্পতিবার বিচারক এই রায় ঘোষণা করায় খুশি নাবালিকা ছাত্রীর পরিবার। ঘটনা গত 2020 সালের 10ই আগস্টের। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের এক নাবালিকা স্কুল ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। 11ই আগস্ট থানায় নিখোঁজ ডায়েরি করেন তার পরিবারের লোকজন। তদন্তে নেমে ছাত্রের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি সেপটিক ট্যাঙ্ক থেকে কিশোরীর পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তারা সকলেই নাবালিকার পূর্ব পরিচিত।
জানা গিয়েছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে বের করে ধর্ষণ করা হয় নাবালিকাকে। মামলায় মোট 29 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শেষমেশ বৃহস্পতিবার 3 জনকে দোষী সাব্যস্ত করে বিচারক। তাদের ফাঁসির সাজা শোনানো হয়। দেখা যাচ্ছে যে এই 3 জন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একটি নির্গমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয়। মহামান্য আদালত আজকে এই 3 জন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন। এটা জলপাইগুড়ি। ঘটনার 5 বছর পর সুবিচার পেয়ে খুশি নাবালিকার পরিবার। প্রসঙ্গত, সম্প্রতি কুলতলি, জয়নগর সহ বেশ কয়েকটি ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে জোর কদমে এগোচ্ছে কাজ। 1.7 কিলোমিটার রাস্তা খোঁড়া শুরু হলো বৃহস্পতিবার। এই পর্যায়ে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত খোঁড়া হবে বলেই জানা যাচ্ছে। প্রায় 10 বছরেরও বেশি সময় ধরে এই প্রকল্পের কাজ চলায় বিরক্ত এলাকাবাসী। খিদিরপুর পর্যন্ত কাজ শেষের পর বৃহস্পতিবার নতুন রাস্তা ধরে কাজ এগোনোয় এই প্রকল্প নিয়ে আশাবাদী স্থানীয়রা। অনেকেই মনে করছেন যে গতিতে কাজ চলছে তাতে খুব শীঘ্রই জোকা বিবাদীবাগ এবং গোটা লাইনের মেট্রো চলাচল শুরু হয়ে যাবে। চর্মশিল্পে বাংলায় সেরা মেনে নিলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। আর এর কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেই মন্তব্য করেছেন যোগী রাজ্যের বিজেপি সাংসদ। বৃহস্পতিবার সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে চর্মশিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় দেশের বিভিন্ন বণিক সভার সদস্যদের উপস্থিতিতে বাংলার চর্মশিল্পের অগ্রগতির প্রসঙ্গ ওঠে। সূত্রের খবর, সেখানেই কানপুরের বিজেপি সাংসদ রমেশ অবস্থি চর্মশিল্পে বর্তমানে দেশের মধ্যে সেরা যে বাংলায় সেটা মেনে নিয়েছেন। সেই সঙ্গে তিনি এটাও মেনে নিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল উইন্ডো সিস্টেমের জন্যই বাংলার ট্যানারি শিল্পের এত উন্নতি। চর্মশিল্পের জন্য কানপুরের সুনাম রয়েছে। সেখানকার বিজেপি সাংসদদের মুখে বাংলা এবং মুখ্যমন্ত্রী মমতার প্রশংসায় কমিটিতে থাকা অন্যান্য সদস্যদের মধ্যে অনেকেই সায় দিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। উল্লেখ্য, এই কমিটির চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন। পরে দোলাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বৈঠক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনিও দাবি করেছেন চর্মশিল্পে বাংলার অগ্রগতি চোখে পড়ার মতো। এক্ষেত্রে বাংলা অন্যান্য সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে। দোলা সেনের দাবি, রাজ্যের ট্যানারি শিল্পের এত উন্নতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভবপর হয়েছে। সে কথা সকলকেই মেনে নিতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের টেসলা। 15 জুলাই মুম্বাইয়ে খুলছে টেসলার প্রথম এক্সপিরিয়েন্স সেন্টার বা শোরুম। এই সেন্টারটি চালু হবে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে। এটা ভারতের মাটিতে টেসলার প্রথম উপস্থিতি। অবশেষে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের টেসলা। 15 জুলাই মুম্বাইয়ে খুলছে টেসলার প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার বা শোরুম। এই সেন্টারটি চালু হবে মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে, যা হতে চলেছে ভারতের মাটিতে টেসলার প্রথম উপস্থিতি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই টেসলার 5টি মডেল ওয়াই গাড়ি চীন থেকে এসে পৌঁছেছে মুম্বাইয়ে। এই গাড়িগুলি এসেছে সাংহাইয়ের কারখানা থেকে এবং ভারতের কাস্টমসে এগুলির মূল্য ঘোষণা হয়েছে 2.77 মিলিয়ন টাকা। তবে সম্পূর্ণ তৈরি গাড়ির ওপর 70% আমদানি শুল্কের কারণে প্রতি গাড়িতে প্রায় 2.1 মিলিয়ন টাকার শুল্কও দিতে হয়েছে। প্রসঙ্গত, ভারতের বাজারে প্রবেশের অংশ হিসেবে টেসলা গত কয়েক মাস ধরেই দেশ জুড়ে নিয়োগ প্রক্রিয়া জোরদার করেছে। সংস্থাটি বিশেষত মুম্বাই ও নয়াদিল্লিতে সম্ভাব্য শোরুমের জায়গা খুঁজছিল। এই প্রক্রিয়ায় একাধিক বাণিজ্যিক হাব পরিদর্শনও করা হয়েছে বলেই সূত্রের খবর। গত কয়েক বছর ধরেই মূলত টেসলা ভারত সরকারের কাছে আমদানি শুল্ক কমানোর জন্য লবিং করছিল। যদিও এবার শুধু শোরুম খোলা হচ্ছে, এখনো পর্যন্ত ভারতের উৎপাদন বা গাড়ির পার্টস তৈরির পরিকল্পনা নেই কোম্পানির। গত মাসে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্র ভারী শিল্প মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী বলেন, টেসলা শুধুমাত্র শোরুম খুলতে চায়, ভারতে তারা এখনও উৎপাদনে আগ্রহী দেখাচ্ছে না। এই ঘোষণার মাধ্যমে ভারতীয় বৈদ্যুতিক গাড়ির বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো ঠিকই, কিন্তু উৎপাদন না থাকায় টেসলার ভারতে ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রশ্ন থাকছেই। হাই নিউজ নেটওয়ার্ক।
শীঘ্রই মহাকাশ সফর থেকে পৃথিবীতে ফিরছেন শুভ্রাংশু শুক্লা ও আরো 3 সহযাত্রী, জানিয়ে দিল নাসা। আগামী 14 জুলাই পৃথিবীর মাটিতে পা রাখবেন শুভ্রাংশু শুক্লা সহ আরো 3 সহযাত্রী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে খুব তাড়াতাড়ি পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী শুভাংশু শুক্লা ও তার আরও 3 সহযাত্রী, জানিয়েছে নাসা। তারা সকলেই অ্যাক্সিয়াম 4 মিশনের অংশ হিসেবে মহাকাশে গিয়েছিলেন। নাসার কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন, আমরা অ্যাক্সিয়াম 4 মিশনের গতিবিধি প্রত্যেকটা মুহূর্তেই পর্যবেক্ষণ করছি। এখনো পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী ওই মিশনের আনডক করার তারিখ 14 জুলাই, অর্থাৎ 14 জুলাই পৃথিবীর মাটিতে পা রাখবেন শুভাংশু সহ আরও 3 মহাকাশচারী। অ্যাক্সিয়াম 4 মিশনের ড্রাগন মহাকাশযান 25 জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু করেছিল। প্রায় 28 ঘন্টা যাত্রা শেষে 26 জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় এবং সফলভাবে ডক করে। নাসা জানিয়েছে, মহাকাশে প্রায় 18 দিন কাটিয়ে এবার পৃথিবীতে ফেরার সময় এসেছে এই 4 নভোচারীর। মিশনটির শেষ ধাপে তারা ড্রাগন ক্যাপসুল করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন। এই সময়ের মধ্যে মহাকাশচারীরা পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন প্রায় 230 বার। কক্ষপথে অবস্থানকালে প্রায় 250 মাইল উচ্চতা থেকে তারা পৃথিবীর অসাধারণ দৃশ্য বন্দী করেছেন ক্যামেরাতে, কাটিয়েছেন অবসর সময়। আবার দূর মহাকাশ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে মন দিয়েছেন বৈজ্ঞানিক গবেষণায়। এই অভিযানই অ্যাক্সিয়াম স্পেসের তরফে কোনো বেসরকারি মহাকাশ মিশনের সর্বাধিক বৈজ্ঞানিক পরীক্ষা, সংখ্যায় 60টিরও বেশি। বায়োমেডিক্যাল সায়েন্স, নিউরোসায়েন্স, কৃষি, স্পেস টেকনোলজি, প্রযুক্তির নানা শাখায় এই গবেষণাগুলি ভবিষ্যতের মহাকাশ যাত্রা এবং পৃথিবীতে চিকিৎসা ও জীবনযাত্রার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি।